মন্ত্রিসভায় ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর দফতর বদল। মোট ৮ জন মন্ত্রীর দফতর বন্টন বা পুনর্বন্টন করা হয়েছে। নতুনদের মধ্যে কামাল বিমান, জব্বার ডাক, টেলি ও আইসিটি মন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে কাজী কেরামত। প্রতিবন্ধীদের জন্য একটা বড় কাজের সুযোগ আমার এখানে হলো, যেটা আমার একটা বড় কাজ, আমি বহুদিন ধরে এটা পার্সু করছি। না, বাংলা পরিবেশ আরো যত ভালো হয় আরো এফেক্টিভ করার চেষ্টা করব। আমার সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা হচ্ছে ইন্টারনেট। প্রাণী সম্পদকে রক্ষা করব বা তাকে পালন করতে পারবো, এইগুলি হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ জালিয়াতি করে তৈরি, অভিযোগ বেগম জিয়ার আইনজীবীদের। ফেরার পথে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। নন এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলন থেকে সরে না আসার ঘোষণায় অনড়, চতুর্থ দিনে পড়ল আমরণ অনশনের কর্মসূচি। নামে বেনামে ঢাকার আশপাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসন কোম্পানি। দেদারসে প্লট বিক্রি চললেও সময় মতো বুঝে পাচ্ছেন না ক্রেতারা। উদ্বোধনের অপেক্ষায় ফেনীর মহিপালে দেশে প্রথম ৬ লেনের উড়াল সেতু। কমবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট ও ভোগান্তি, দাবি কর্তৃপক্ষের। এবং বরিশালে ধর্ষণের শিকার শিক্ষার্থীর আত্মহত্যা। রাজবাড়ীতে বখাটের হামলায় 2 বোন গুরুতর আহত, অভিযুক্ত আটক। আবারও রদবদল আনা হয়েছে মন্ত্রিসভায়। সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভার 4 সদস্যকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দপ্তর পুনর্বন্টন করা হয়েছে 4টি মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের নতুন 4 সদস্যের শপথ গ্রহণের পরদিন বুধবার তাদের দপ্তর বন্টন করা হয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সদ্য শপথ নেওয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্য মোস্তফা জব্বারকে দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। কাজী কেরামত আলীকে দেয়া হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকবেন। শাহজাহান কামাল হয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দকে করা হয়েছে পূর্ণমন্ত্রী। নতুন 3 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী গত সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। তাদেরকে দফতর প্রদান করা এবং কিছু রিশাফলিং করে মোট 8 জন মন্ত্রীর দফতর বন্টন বা পুনর্বন্টন করা হয়েছে। রদবদল করা হয়েছে 4টি মন্ত্রণালয়ে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজ কল্যাণ মন্ত্রী, পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদল করা হয়েছে। এছাড়া সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামানকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জয়েন করে তারপর দেখা যাবে। একটু বলেন যে কি ধরনের চেঞ্জ আনতে চান বন পরিবেশকে একটা বিষয়। না, বাংলা পরিবেশ আরো যত ভালো হয় আরো এফেক্টিভ করার চেষ্টা করব। মন্ত্রিসভার আন্দোলন তো স্বাভাবিকভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং তিনি যেটা করেছেন, আমি মনে করি উনি অনেক হিসাব করেই করেছেন এই বিষয়গুলো। আর আমার তরফ থেকে যেটা বলা সেটা হচ্ছে যে আমার জন্য সিভিল এভিয়েশন এবং পর্যটন মন্ত্রণালয় ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। বৈঠকে আইনমন্ত্রী 2017 সালে সংসদে প্রণীত বিভিন্ন আইনের সংকলনের একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রিপরিষদে নতুন যোগ হওয়া সদস্য সহ মন্ত্রিসভার আকার দাঁড়ালো 53 জনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা তথ্য প্রমাণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী। আজ 6ষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এই অভিযোগ করেন তিনি। যদিও দুদকের আইনজীবী বলেছেন এ ধরনের অভিযোগ নতুন কিছু নয়। এদিকে আদালত থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। গত ৬ কার্যদিবস ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবীরা। বুধবার বেগম জিয়া সকাল 11:30টার দিকে বকশীবাজারের বিশেষ আদালতে হাজির হন। তার হাজিরের পরই শুনানি শুরু করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। তার 3.5 ঘন্টার শুনানির পুরোটা জুড়েই বেগম জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির বিভিন্ন কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলে আদালতে তুলে ধরেন। বুধবারের শুনানির বিষয়ে পরে সাংবাদিকদের জানান বেগম জিয়ার আরেকজন আইনজীবী। তারা চেক ইস্যুর তারিখ 13/1/2093 বলে দাবি করছে। আবার আরেকটি পাতায় দাবি করতেছেন যে 13/11/1993 এবং স্পষ্টত দেখা যাচ্ছে যে 13/11/93 বলে যেটা বলছে সেখানে একটি বড় করে একটা এক বসিয়ে সেটা করা হয়েছে এবং মাননীয় আদালতকে আজকে সেই প্রদর্শনী যে রেজিস্ট্রার সেটা দেখানো হয়েছে। PW20 তৌহিদুর রহমান তিনি নিজেই স্বীকার করেছেন যে তদন্তকারী কর্মকর্তার চাহিদা মোতাবেক সেটি সৃজন করা হয়েছে। দুদকের আইনজীবী বলছেন মামলায় হেরে যাওয়ার ভয়ে এ পর্যায়ে এসে এমন অভিযোগ করছেন তার আইনজীবীরা। আমরা মনে করি 32টা সাক্ষী আমরা যথারীতি দিয়েছি, ডকুমেন্টস এক্সিবিট হয়েছে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে তারাই এসছেন, যে যথার্থই আমরা ডকুমেন্ট দাখিল করেছি এবং ইনশাল্লাহ এই ডকুমেন্টস এবং এই সাক্ষ্যের বিনিময়ে আমরা সর্বোচ্চ শাস্তি যেটা দাবি করেছি সেটাই পাবো। এদিকে বেগম জিয়ার বাসায় ফেরার পথে হাইকোর্টের মাজার গেটের সামনে তার গাড়ি বহরের সঙ্গে থাকা নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি যে গেজেট আকারে প্রকাশ হয়েছে তা গ্রহণ করেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে এই গেজেটের কার্যকারিতা শুরু হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে এই সংক্রান্ত মাজদার হোসেন মামলা চলমান থাকবে বলে আদেশে বলা হয়েছে। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ গেজেট গ্রহণ করে এ আদেশ দেন। এদিকে এই আদেশের মধ্য দিয়ে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। দীর্ঘদিন ঝুলে থাকার পর অধস্তন আদালতের শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার এই গেজেট গত 11 ডিসেম্বর প্রকাশ করে সরকার, যা 13 ডিসেম্বর এফিডেভিট আকারে আপিল বিভাগে জমা দেওয়ার কথা ছিল রাষ্ট্রপক্ষের। কিন্তু একজন বিচারকের অনুপস্থিতি থাকায় শুনানির নতুন দিন ঠিক করা হয় 2 জানুয়ারি। পরে গতকাল অ্যাটর্নি জেনারেলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার পুনরায় দিন ঠিক করেন আদালত। বুধবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। আদালতে জারি করা গেজেটটি পড়ে শোনান তিনি। নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে অনুসন্ধান, তদন্ত, শাস্তি প্রদান, আপিল এবং প্রতিটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার একটি বিধান রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা, যদি রাষ্ট্রপতি বা আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট এর সাথে মতের কোনো অমিল হয় কোনো বিষয়ে, এই কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বা অপসারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামতই প্রাধান্য পাবে বলে উল্লেখ করা আছে। তবে এই আদেশের প্রতিক্রিয়ায় মাজদার হোসেন মামলার আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, এর মধ্য দিয়ে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। সংবিধানের অরিজিনাল যে স্কিম ছিল সেখানে হাইকোর্ট ডিভিশন থেকে সুপারিনটেন্ডেন্স এবং কন্ট্রোল দেওয়া হয়েছিল। এটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের কনসেপ্ট। সেই জায়গাটা যদি বলবৎ থাকতো তাহলে পরে আমাদের 72-এর সংবিধানের যে জায়গাতে আমরা ছিলাম সেখানে থাকা সম্ভব হতো। একটা বিশ্বাস ছিল যে আমরা এই রুলস মেকিংয়ের মাধ্যমে আমাদের 72-এর সংবিধানের যে সুপ্রিম কোর্টের অবয়বটি ছিল সেখানে নিয়ে আসা যায় কিনা, সেটা হয়নি। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু করা হয়। পরে 2007 সালের 7 মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়। পরে 30 জুলাই তা গ্রহণ না করে বিধিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে সরে না আসার ঘোষণায় অনড় রয়েছেন নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ৪র্থ দিনেও আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের প্রায় ২,০০০ শিক্ষক। এদিকে
শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও সংগঠন। ক্লাসরুমের পরিবর্তে সড়কেই কেটে গেছে 9টি দিন। গত 26শে ডিসেম্বর থেকে 26 বারের মতো অবস্থান কর্মসূচি শুরু করে দেশের স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসার যৌথ সংগঠন। আন্দোলনকারীদের ভাষায় সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে 5 দিন পরে আমরণ অনশন শুরু করেন তারা। আমাদের 5242টা প্রতিষ্ঠান একসঙ্গে এমপিভুক্ত ঘোষণা করতে হবে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে। টাকা ছাড়া আমরা প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর আশানুরূপ ফল হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যা বলেন তা করে। উনি আমাদের যদি বলে যে তোদের বেতন দেবো না, তোরা চলে যা, যে তোরা আমার প্রতিষ্ঠানগুলো চালা, আমরা বিনা বেতনে আমরা তার জন্য আরো প্রয়োজনে আরো 20 বছর চাকরি করব। অনশনের তৃতীয় দিন শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করে ধারাবাহিকভাবে এমপিও ভুক্তির ঘোষণা দেন। তা প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। আমাদের নীতিমালার আওতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেই স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পর তিনি আবার কোন নীতিমালার কথা বলছেন সেটা তো বুঝতে পারছি না। আমাদের সঙ্গে সবাই একত্র ঘোষণা করেছে, কাজেই উনিও আমাদের সাথে প্রধানমন্ত্রী যেন আমাদের সঙ্গে একত্র ঘোষণা করে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেন। চতুর্থ দিনে অনেকের মতোই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংগঠনের সাধারণ সম্পাদকও। তাদের নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন অনেকে। তাদের থাকার কথা শ্রেণীকক্ষে না থেকে তারা রাজপথে শুয়ে আছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার বিষয়। সরকারের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা আসতে হবে কবে থেকে তাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন করা হবে। সর্বশেষ 2010 সালে 1624টি নন এমপিও উচ্চ বিদ্যালয় ও কলেজকে এমপিও ভুক্তি করে সরকার। বাকি 5242টি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির অধরাই থেকে যায়। ফলে বিনা বেতনে পাঠদান করে চলেছেন দেশের 80,000 শিক্ষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর শীর্ষ নেতা মিঠুন চাকমা নিহত। রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত। আসন্ন জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন জনগণের সামনে প্রলাপ বকছেন। দুপুরে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে জেলার রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1-এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে যান ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 150 মিটার দৈর্ঘ্যের সেতুটি ভারতের অর্থায়নে নির্মাণ করা হবে। আর সেতুটি নির্মাণ করা হলে চট্টগ্রামের সঙ্গে ভারতের দক্ষিণ ত্রিপুরার সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি বারবার কেন এই ব্ল্যাকমেইলিংটা করছে, তারা জাতিকে বিভ্রান্ত করছে এই কথা বলে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। ইনশাল্লাহ পদ্মা সেতু যথাসময়ে শেষ হবে। আর পদ্মা সেতু হলে আমরা একটু খেয়াল করব, কেউ নাকি উঠবে না, বিএনপি নেত্রী তার দলের লোকেরা ওই সেতু দিয়ে যায়। যদি না যায় তাহলে গরিব ব্যবস্থা হবে। রাজুক ও স্থানীয় প্রশাসনের অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জমি দখল করে নামে বেনামে ঢাকার আশেপাশে গড়ে উঠছে অসংখ্য আবাসন কোম্পানি, যারা এসব জমি বিক্রি করছে প্লট আকারে। ক্রেতাদের অভিযোগ, বছরের পর বছর কিস্তি দেওয়ার পরও সময় মতো বুঝে পাচ্ছে না প্লট। রিহাব ও রাজুক বলছে, যাচাই বাছাই না করেই জমি কেনার কারণে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। কেরানীগঞ্জ এলাকায় চলছে ঢাকা মাওয়া মহাসড়ক 4 লেনে উন্নীত করার কর্মযজ্ঞ। আর তার সাথে পাল্লা দিয়ে চলছে এ এলাকায় খাল, বিল ও কৃষিজমি দখলের মহোৎসব। সাইনবোর্ড সর্বস্ব দখল করে এসব জমি প্লট আকারে দেদারসে বিক্রি করছে আবাসন কোম্পানিগুলো। কেরানীগঞ্জ ও রূপগঞ্জবাসীর দাবি, প্রায় তাদের জমি বিক্রির জন্য শহর থেকে ক্রেতা নিয়ে আসেন কোম্পানির কর্মকর্তারা। ঢাকাতে লোক নিয়ে এসে দেখায় তারা জমি ওইখানে প্লট বিক্রি করতেছে। এটা হেরা রিমঝিম পুলিশ টাউন নামে হেরা সব পুলিশের কাছে বিক্রি করতেছে, পুলিশে আমাকে দৌড়াইতেছে। ক্রেতারাও কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই এসব প্লট কিনে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। তাদের অভিযোগ,
কোনো আবাসন কোম্পানি সময় মতো প্লট হস্তান্তর করছে না, ফেরত দিচ্ছে না টাকাও। মধুমতি একটা কোম্পানি, কাস্টমার হিসেবে আমি গত এই যে 18 বছর ধরে সাফার করতেছি, এখনো মতো ল্যান্ড বুঝে পায় নাই। মানুষকে আই ওয়াশিং কিছু কাজ তারা করে দেখায়, সেখানে গভর্নমেন্টও তেমন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কাস্টমাররাও সচেতন না। তারা বলেছিল যে যদি আপনারা কন্টিনিউ না করেন আপনাদেরকে আমরা যেই টাকা আছে সেটা 10% বেনিফিট দিব। প্রিন্সিপালও দিচ্ছে না, আর ওই বেনিফিট তো দূরের কথাই। যখন থেকে আমরা এটা বুকিং দিয়েছি আমার মনে হচ্ছে এটাই যে আমি টেনশন কিনে নিয়ে এসেছি। রাজুক বলছে ক্রেতারা প্লট কেনার আগে যাচাই বাছাই করছে না বলেই অসাধু আবাসন ব্যবসায়ীরা প্রতারণা করার সুযোগ পাচ্ছে। তবে রিহাবের দাবি আইনি জটিলতার কারণে কোম্পানিগুলো সময় মতো প্লট বুঝিয়ে দিতে পারছে না। আইনি জটিলতার কারণে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্টে কেস হয়ে যায়, এবং কোর্টে কেস হয়ে গেলে এগুলো সিভিল স্যুট হয় এবং সিভিল স্যুট টেক্স লং টাইম, যে কারণে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে সময়টা বেশি লেগে যাচ্ছে। শুধু অ্যাডভার্টাইজমেন্টের উপরে কারো এই ধরনের ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি না। প্রকল্পটি অনুমোদিত কিনা, তার জমি ক্রয় রয়েছে কিনা, তার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে কিনা, তাকে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের ছাড়পত্র রয়েছে কিনা, রাজুক কর্তৃক তার চূড়ান্ত অনুমোদন পত্র পেয়েছে কিনা, প্রয়োজন হলে একটা কপি নিয়ে রাজুকে এসে যাচাই করবে। তাহলে কি হবে, গ্রাহকরা প্রতারিত হওয়ার সুযোগটা কম থাকবে। আমাদের রাজুকে ওয়েবসাইটও অনুমোদিত আবাসন প্রকল্পের তালিকা রয়েছে। ভুক্তভোগী ক্রেতারা বলছেন নামে বেনামে গজিয়ে ওঠা এসব অবৈধ আবাসন প্রকল্পে প্লট বিক্রির নামে যে প্রতারণা করছে তার লাগাম টানতে প্রয়োজন রাজুক, রিহ্যাব ও গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ। আর তা করতে ব্যর্থ হলে এসব আবাসন প্রকল্পের এই প্রতারণা কখনোই বন্ধ হবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বরিশালে ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন স্বজন ও সহপাঠীরা। স্বজনরা জানান, গত 27 ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার মধ্য চড়াদি গ্রামে একই বাড়ির বাসিন্দা আসাদ খান সোনিয়াকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর লজ্জা ও ক্ষোভে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে সে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল মেডিকেল, পরে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় 31 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও সহপাঠীরা। আসাদ আমার মেয়ে সোনিয়াকে ডাইকে নিয়ে ধর্ষণ করছে। আমার মেয়ে লজ্জা সহ্য করতে না পেরে ঘরে এসে নিজের গায়ে নিজে কেরাসিন ঢেলে আত্মহত্যা করছে। আমার বোন তো শেষ। আমার বোনের ঘটনার সাথে যারা জড়িত, আমার সরকারের কাছে অনুরোধ করছি যে জানি ফাঁসি হয়ে। এজাহার পরপরই 4 জন এজাহার নামে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করে, তারা পলাতক রয়েছে এবং সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। তাদেরকে পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। রাজবাড়ীতে বড় বোন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছোট বোন সহ কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। গতরাতে বালিয়াকান্দির খামারমাগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের আলাউদ্দিন সরকার নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আসিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। এর জের ধরে গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আসিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আলাউদ্দিন। এ সময় ছোট বোন হাসনা এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসেন। তাদেরকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাতেই অভিযুক্ত আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটা আমার কাছে অনেক আগে বলছে ছেলেটা উৎপাত করতে পারে। গলায় যখন পুষ দিতে গেছে তখন সেই কোপটা যায় মাথায় লাগছে। আমি এর বিচার চাই। ছেলেটা গতকালকে রাত্রে একটা দা নিয়ে ওর বাড়িতে গিয়ে ওকে এবং ওর ছোট বোন সাথে ছিল, ছোট বোনকে এলোপাথরে এভাবে কোপাইছে। মেয়েটা এখন ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। ওরা 2 বোনই ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে, আর ছেলেটা আমাদের হেফাজতে আছে। খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর নেতা মিঠুন চাকমা নিহত হয়েছেন। দুপুরে শহরের স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকালে নিজ বাড়ির সামনে ছোট ভাইয়ের সাথে কথা বলছিলেন মিঠুন। এ সময় 2টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত মিঠুনকে জোর করে তুলে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তাকে গুলি করে ফেলে রেখে যায় তারা। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠুনের প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ এর সমর্থকরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা পুলিশের। 19 বছর পর পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গত নভেম্বরে 2টি দলে বিভক্ত হয়।
রাঙামাটিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। গতরাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ক্যাঙ্ক কুঠির এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে বিশ্বরায়ের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিশ্বরায় ফারুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনায় জনসংহতি সমিতি জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এর আগে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা এবং 2 নেতার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওখানে কাজ করে রাত্রি যাপন করেছিল আর ভোর 3টার দিকে অবৈধ অস্ত্রধারী ওখানে গিয়ে তাদের হামলা করেছে। অবৈধ অস্ত্রধারী উদ্ধার করতে হবে এবং আমাদের মনে হচ্ছে এগুলো জেএসএস সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন। আমরা সরাসরি এর জন্য জেএসএসকে দায়ী করব। পেটে এবং বাম রানে এবং ডান রানে মোট 4টা ছড়রাগুলির আঘাতের চিহ্ন পাইছি আমরা। রোগী অবজারভেশনে আছে, এখনো আমরা আশঙ্কা মুক্ত বলতে পারি না। সন্ধ্যার সময়ে আরো থাকছে কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে ভারতের মহারাষ্ট্রে দলিত সম্প্রদায়ের বিক্ষোভ ভাঙচুর, ধর্মঘটে অচল মুম্বাই, পুনে সহ বিভিন্ন শহর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল চৌরাস্তায় এখন উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম 6 লেনের উড়াল সেতু। প্রায় শতভাগ শেষ দাবি করে কর্তৃপক্ষ বলছে, এতে এ পথের দীর্ঘদিনের যানজট আর যাত্রীদের দুর্ভোগ কমবে। 4 জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই উড়াল সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ক্রসিংয়ের কারণে ফেনীর মহিপালের এই চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে 2016 সালে শুরু হয় দেশের প্রথম 6 লেনের উড়াল সেতুর কাজ। প্রকল্প সূত্র জানায়, প্রায় 181 কোটি টাকা ব্যয়ে উড়াল সেতুর প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নকে। মোট 1820 মিটার দৈর্ঘ্য ও প্রায় 45 মিটার প্রস্থের প্রকল্পের মধ্যে 290 মিটার চালুর স্তরের সড়ক সহ মূল সেতুটি হল 660 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার সার্ভিস সড়ক সহ 34.62 মিটার প্রস্থ। আর নির্ধারিত মেয়াদের 6 মাস আগেই কাজ শেষ হওয়ায় যাত্রী চালক সবাই খুশি। শুধু যানজট বন্ধ হবে না, এই ফ্লাইওভার কারণে আমাদের এই এলাকা অনেক ডেভেলপ হয়ে যাবে এবং যাতায়াত খুব সুন্দর হয়ে যাবে। আমাদের এই ফ্লাইওভারটা অনেক গতি, আমরা 3-4 ঘন্টা সময়টা বাঁচব। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে ফেনীর উড়াল সেতু নিচের জায়গাটা বেদখল না হয়। ফেনী জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক জানান, উড়াল সেতুটি চালু হলে এখানকার দীর্ঘদিনের যানজট শূন্যের কোঠায় নেমে আসবে। এই ব্রিজ উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমার বিশ্বাস যে যানজট মহিপালে থাকবে না এবং জনসাধারণ উপকৃত হবে, যাত্রী সাধারণ উপকৃত হবে। গত 25শে ডিসেম্বর উড়াল সেতুটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের দিন তারিখের বিষয়টি নিশ্চিত করেছিলেন। আগামী 4 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী 6 লেন বিশিষ্ট ফ্লাইওভারের শুভ উদ্বোধন করবে। ফেনীর মহিপালের এই যানজটের চিত্র ছিল নিত্যদিনের। 4 তারিখে এই উড়াল সেতুটি চালু হওয়ার পর থেকে এই দৃশ্যপট পাল্টে যাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মোশাররফ হোসেন ভূঁইয়া এনবিআর এর চেয়ারম্যান হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস 1981 ব্যাচের কর্মকর্তা হিসেবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি প্রতিরক্ষা, অর্থ, সেতুসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবশেষ শিল্প মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালে সেতু বিভাগের সচিব থাকাকালীন তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ OIC প্রতিনিধি দলের প্রধান ডক্টর রফিক আল বালুশি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি কথা বলেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তারা। বৈঠকে অংশ নেন OICর ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন IPHRC এর 13 সদস্যের প্রতিনিধি দল।
এ সময় দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশকে ধন্যবাদ, তারা যা করেছে তা অবশ্যই প্রশংসনীয়। আমরা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি। গত মাসে জেনেভায় আলোচনার পর রোহিঙ্গা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা বিভিন্ন সংগঠন, বেসরকারি সংস্থাকে স্বাস্থ্য এবং শিক্ষা সহ রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করতে আহ্বান জানাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ উঠেছে বিদেশি প্যাভিলিয়নগুলোর বিরুদ্ধে। মেলায় ইরান, ভারত ও পাকিস্তানি প্যাভিলিয়নের কয়েকটি স্টলে দেখা যায় বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য সামগ্রী সাজিয়ে রাখছেন বিক্রেতারা। বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে শিগগিরই এসব পণ্য প্রদর্শনী থেকে সরিয়ে ফেলা হবে বলে জানান স্টল মালিকরা। তবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের ত্রুটিকে অগ্রহণযোগ্য বলেছেন ক্রেতারা। বিষয়টি আমলে নিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। এদিকে দিনের প্রথম ভাগে কম থাকলেও দুপুরের পর থেকেই বিভিন্ন স্টল প্যাভিলিয়নে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় চলতি বছর মেলায় প্রত্যাশামতো পণ্য বিক্রির আশা করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। আমি ইরানের প্যাভিলিয়নে গিয়েছিলাম, ওখানে আমার পছন্দের একটা প্রোডাক্ট দেখার জন্য। ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেটটা 16 এক্সপায়ার হয়ে গিয়েছে, বাট তারা নতুন করে ওখানে ট্যাগ লাগিয়েছে। আমাদের দেশাত্মবোধ নেই, সেগুলোর জন্য আদর্শিক দিক যেগুলো আছে সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। মানুষ মাত্রই ভুল, এটা তো জানেননি, এটা ভুলে আনা হয়েছে, এগুলো হাইড করে রাখছি, এগুলো ডেট নাই, এগুলো আমরা আবার রিটার্ন করে দিই। মাল আমাদের নতুন ভাইয়া, সিলটা ঘুরাই দিয়েছেন, ভুলের কারণে হইতে পারে। দোকান ওপেনিং করছি হলো আজকালকে, আমরা আজকে মাল সাজাইছি, তো আমরা মালগুলো কার্টন থেকে খুলছি, সবগুলো এখনো ভালো করে দেখিনি। এগুলো বাচ্চারা খাবে, এগুলো যদি ডেট না থাকে, এক্সপায়ার ডেট থাকে, সেগুলো সেল করলে তো আমাদের প্রবলেম হবে। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সন্ধ্যার সময়। বিপণনের দিক দিয়ে বাংলাদেশের বাজারে শীর্ষস্থান দখল করতে চায় ভারত ভিত্তিক সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাকেনরো কনজিউমার। প্রাথমিকভাবে বাংলাদেশের পুরুষদের জন্য ওয়াইল্ড স্টোন আর নারীদের জন্য সিক্রেট ব্র্যান্ডের বেশ কয়েকটি ফ্লেভারের সুগন্ধি বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে এসব পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে নাভা ডিস্ট্রিবিউশনস লিমিটেড। ম্যাকেনরোর এশিয়া বিষয়ক বিপণন ব্যবস্থাপক জয়দীপ মুখার্জি জানান, প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে আকর্ষণীয় মোড়ক, সাশ্রয়ী দাম আর পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করছেন তারা। আমাদের রেঞ্জ অফ প্রাইসিং আপনার থাকছে 200 থেকে 400 এর মধ্যে। তো আমরা সেই রেঞ্জেতে আপনার কিন্তু ইন্ডিয়ান পারফিউম যেগুলো আছে, পেস ডিও যেগুলো আছে, এছাড়া অন্য কেউ নেই। সেগমেন্ট ওয়াইজ যদি দেখেন তো এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান যতগুলো কোম্পানি আছে, আমরা বাংলাদেশ মার্কেটকে স্ট্রংলি হোল্ড করে রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রীর দফতর বদল। নতুনদের মধ্যে কামাল বিমান, জব্বার ডাক, টেলি ও আইসিটি মন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে কাজী কেরামত। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ জালিয়াতি করে তৈরি, অভিযোগ বেগম জিয়ার আইনজীবীদের। ফেরার পথে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। নন এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলন থেকে সরে না আসার ঘোষণায় অনড়। 4র্থ দিনে পড়ল আমরণ অনশনের কর্মসূচি। নামে বেনামে ঢাকার আশপাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসন কোম্পানি। দেদারসে প্লট বিক্রি চললেও সময় মতো বুঝে পাচ্ছেন না ক্রেতারা। এবং বরিশালে ধর্ষণের শিকার শিক্ষার্থীর আত্মহত্যা। রাজবাড়ীতে বখাটের হামলায় 2 বোন গুরুতর আহত, অভিযুক্ত আটক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।